হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আশা করছি সকলে ভালো রয়েছেন। এই স্মার্টফোনের জন্য আপনাদের অনেক 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 বেশি রিকোয়েস্ট ছিল যাতে একটি ফুল রিভিউ তুলে ধরি। হয়তো কয়েকটা দিন দেরি হয়ে গেল। আপনারা সকলেই জানেন একটি স্মার্টফোনের ফুল রিভিউ তুলে ধরতে গেলে এই জিনিসটাকে কয়েকটা দিন অন্তত ব্যবহার করা উচিত। সো ওই কারণে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আজকের এই ফুল রিভিউতে আপনারা এর সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন। এটা কতটুকু ভালো, কতটুকু খারাপ জিনিস রয়েছে এর মধ্যে, আপনার জন্য এবার এটা নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন অতিথি হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন হয়ে যাবেন। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সকে এই রিভিউ ইউনিট আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের শপ রয়েছে মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ। তাদের শপ থেকে বর্তমানে এই স্মার্টফোন সহ যে কোনো ধরনের মোবাইল ফোন প্লাস তাদের শপে যে কোনো ধরনের গ্যাজেট আইটেমও পাওয়া যায়। চাইলে ভিজিট করে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে। বরাবরের মতো আমরা এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করব। মোবাইল ফোনটি পলিকার্বনেট বিল্ড বা প্লাস্টিক বিল্ড বলা যেতে পারে, তবে হ্যান্ড ফিল খুবই ভালো এবং হাতে নিয়ে বেশ শক্তপোক্ত বা মোটামুটি একটা প্রিমিয়াম ফিল আপনি অবশ্যই পাবেন। এর উপরে একটা টেক্সচার রয়েছে যেটা এক ধরনের গ্রিপের মতোই, একটু সাউন্ডও পাবেন ঠিক এরকম। এবং এর ফলে যে জিনিসটা হবে, মোবাইল ফোনটাতে খুব সহজে কিন্তু কোনো ধরনের স্ক্র্যাচ বসবে না। তবে মোবাইল ফোনটির সাথে বক্সেই কিন্তু আপনি একটা টিপিউ পেয়ে যাচ্ছেন যেটা একেবারে ট্রান্সপারেন্ট। তবে এই ফোনটার কিন্তু আরও দুইটা কালার রয়েছে, গ্রে কালার রয়েছে একটি এবং অন্য একটি রয়েছে যেটা গ্রিন কালার। তাদের সাথে বিভিন্ন আলাদা আলাদা কালারের কাভারও আপনারা পেয়ে যাচ্ছেন। আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এটি পার্পল কালারের, যদিও এর উপরের সাইডটা বেশি ব্লু, নিচের দিকটাতে পার্পল শেড রয়েছে। অবশ্যই দেখতে বেশ ভালো লাগছে, তবে ছেলেদের জন্য আমার মনে হয় গ্রে কালারটা আরও বেশি সুন্দর লাগবে। সে যাই হোক, আসছি মোবাইল ফোনটার পোর্টস অ্যান্ড বাটনে। এর রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং হোম বাটন। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। মোবাইল ফোনটার উপরে রয়েছে আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। খুব ভালো ব্যাপার যে রেডমি এরকম বাজেটেও একটি আইআর ব্লাস্টার দিয়ে দিচ্ছে, যেটা অনেকের কাজেই লাগবে, রিমোটের কাজ করতে পারবেন। মোবাইল ফোনটার নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাঝামাঝি পজিশনে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, অন্য পাশে রয়েছে স্পিকার গ্রিল এবং এর প্রাইমারি মাইক্রোফোনটি। তো এই হচ্ছে মোটামুটি এর পোর্টস অ্যান্ড বাটন। মোটামুটি সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। রেয়ার প্যানেলে সেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে এবং এর ক্যামেরা সেটআপটি সত্যি বলতে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং এখানে এর ক্যামেরা সেটআপের সাথেই বা ক্যামেরা মডিউলের সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্লেন্ড করে দেওয়া হয়েছে। তবে ডিজাইনটা এইভাবে করার ফলে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একটু উপরের দিকে চলে এসেছে। প্রাথমিকভাবে আপনার কাছে মনে হতে পারে এটা একটু উপরে, যাদের হাত বড় তাদের জন্য কোনো সমস্যা হবে না, তবে আপনার হাত ছোট হয়ে থাকলেও এর সাথে অবশ্যই আপনি ইউজ টু হয়ে যাবেন। তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের রেজাল্ট খুবই ভালো ছিল, একেবারেই অ্যাকুরেট, খুব দ্রুত কাজ করছিল এবং অ্যানিমেশনে কোনো ধরনের ডিলে করছিল না। একই সাথে সিকিউরিটি পারপাস রাখা হয়েছে ফেস আনলক সিস্টেম, যেটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। প্রপার লাইটে খুব ভালো কাজ করে, একেবারে লো লাইটে কিছুটা সমস্যা অবশ্যই রয়েছে। এবারে চলে আসছে ডিসপ্লে সেকশনে। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। খুবই ভালো বিষয়, রেডমি এরকম বাজেটে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিল বলে। তো এখানে যে ডিসপ্লেটি রয়েছে তাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3, যেটা আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়ে গেল। তবে এখানে যদি কর্নিং গরিলা গ্লাস 5 হতো তাহলে মনে হয় খেলাটা আর একটু ভালোভাবে জমতে পারতো। যাই হোক, এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো, ফুল এইচডি প্লাস রেজুলেশন, অবশ্যই আপনার ভালো লাগবে। কালার শার্পনেস কোনো কিছুতেই ঘাটতি মনে হচ্ছিল না। একই সাথে এটাও বলতে হচ্ছে এর ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল। লো লাইটে তো খুব ভালো পারফর্ম করছিলই, একই সাথে ডিরেক্টলি সানলাইটও বেশ ভালো পারফর্ম করতে পারছিল। এটি 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। এটাতে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ এবং মোটামুটি চিনগুলো বা ব্যাজেলসের পরিমাণ আগের চাইতে অনেকটাই ন্যারো রাখা হয়েছে। গত বছরের রেডমি 9-এ আমরা নিচের দিকটাতে পেয়েছিলাম এখানে একটি রেডমির ব্র্যান্ডিং বা লোগো দেখতে পেয়েছিলাম, তবে এবারে কিন্তু সেটা রাখা হয়নি, যার ফলে অবশ্যই অনেক বেশি ক্লিন লাগছে, দেখতেও ভালো লাগছে। আর ওইটার চাইতে এর চিনের পরিমাণ কিছুটা ন্যারোও রয়েছে। অবশ্যই ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, আশা করছি ডিসপ্লে ভালো লাগবে। আর আপনাদেরকে এটাও স্মরণ করে দিতে যাচ্ছি, এই বাজেটে এটাই একমাত্র ফোন যেটাতে কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়েছে। অফিসিয়ালিভাবে একমাত্র এই ডিভাইসটাতে সেটা রয়েছে। এবার আসছে এর পারফরমেন্সে। মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে, 332, 464, 6128। আমার হাতে যেটা রয়েছে এটা 464 এবং আমার মনে হয় 464 ভ্যারিয়েন্টেই মোটামুটি ঠিকঠাক আছে। এটাকে আপনারা চয়েস করতে পারেন। তো 464-র যে দাম বর্তমানে 15,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আনঅফিসিয়ালভাবে, তবে সময়ের সাথে এর দাম অবশ্যই কমবে, বাড়বে না, অবশ্যই কমার পসিবিলিটি রয়েছে। চাইলে একটু দেরি করেও
কিনতে পারেন। এতে ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 MIUI 11, যদিও ইন্টারনেটের সমস্ত তথ্য অনুযায়ী দেখতে পাবেন সেখানে MIUI 12 রয়েছে, তবে সেটা আশা করছি পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে বক্সের সাথে MIUI 11ই পাচ্ছেন। MIUI 11কে মনে হয় না নতুন করে আপনাদের সাথে আর পরিচয় করে দিতে হবে, এ ব্যাপারে আপনারা সমস্ত কিছুই জানেন। তবে এখানে আপনারা প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, একই সাথে প্রি ইনস্টলড বেশ কিছু গেম পাবেন। গেমগুলো বা ওই অ্যাপ্লিকেশনগুলোতে অনেক অ্যাডভার্টাইজমেন্ট শো আপ করে। এছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে তেমন কোনো অ্যাডভার্টাইজমেন্টের সমস্যা আমি পাইনি, আগের চাইতে অনেকটাই কম মনে হয়েছে। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই আছে। অনেকগুলো অ্যাপকে একসাথে রান করার পরেও আমি 35 থেকে 40%-এর মতো ফ্রি স্পেস পাচ্ছিলাম, যেটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। এছাড়া যে কোনো অ্যাপসকে অনেক লং টাইমের পরেও রান করতে গেলে সঠিক জায়গা থেকে রান হতে পারছিল। Redmi 9 প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio Z80, যেটাকে আমরা এরকম বাজেটে সবচাইতে পাওয়ারফুল গেমিং প্রসেসর হিসেবেই জেনে এসেছি। আর সত্যি বলতে এর গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। পাবজির মতো গেমকে হাই সেটিংসে আপনি প্লে করতে পারছেন এবং শুরুতে কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ ট্যাগের দেখা পাবেন না। তবে একটা সার্টেন টাইমের পরে লাইক 40 মিনিট বা 1 ঘন্টার মতো যদি গেম প্লে করেন, সেই ক্ষেত্রে ক্যামেরা বাম্পের পাশে লক্ষ্য করবেন বেশ কিছুটা গরম হয় এবং তখন গিয়ে কিছুটা ফ্রেম ড্রপ দেখা যায়। একই সাথে যখন আপনি অ্যাকশন মোমেন্টে থাকবেন তখনও কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। যদিও এটা একটি প্লাস্টিক বিল্ট মোবাইল ফোন, তারপরেও আপনি হাতে ভালো রকমের হিট ফিল করবেন বা গরম আপনার কাছে মনে হবে। তবে সেই তুলনায় পারফরমেন্স ততটাও ড্রপ করছিল না। সিওডি রান করতে পারছেন হাই সেটিংসে, যেহেতু সিওডি যথেষ্ট অপটিমাইজ একটি গেম, যার ফলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। একই সাথে ফ্রি ফায়ার বা আরও ছোটো যত গেমগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটেই টেনশন করার কোনো কারণ নেই। আমার মনে হয় এরকম বাজেটে অফিসিয়াল বা আনঅফিসিয়াল যে হিসাবেই করুন না কেন, অবশ্যই ভালো পারফরমেন্স দিতে পারবে গেমিংয়ের জন্য। বাজেট বিবেচনায় গেমিংয়ে একদম ফাটাফাটি। এছাড়া রেগুলার কাজগুলো একজন রেগুলার ইউজার যেভাবে ব্যবহার করে বা একজন হেভি ইউজার যেভাবে ব্যবহার করে সেরকম ব্যবহার করার চেষ্টা করেছি। মাল্টিটাস্কিংয়ের বিষয়গুলো বা সিঙ্গেল টাস্কিংয়ের বিষয়গুলো সমস্ত কিছুই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এর প্রসেসর। ও সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এর মানে আপনি যদি গেমার না হয়ে থাকেন, খুব ভালো সাপোর্ট দিতে পারবে আপনাকে এই স্মার্টফোন। আসছে এর ব্যাটারিতে, এতে দেওয়া হয়েছে 5020 mAh জায়ান্ট ব্যাটারি, যা দিয়ে অনায়াসে 1.5 দিনের মতো সময় ব্যবহার করা যাচ্ছিল। তবে আপনি যদি একেবারে নর্মাল ব্যবহারকারী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2 দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন। স্ক্রিন অন টাইম 8 ঘন্টা প্লাস পাওয়া যায়, অবশ্যই যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ। মোবাইল ফোনটিতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। তবে এর বক্সে দিয়ে দেওয়া হচ্ছে 10 ওয়াটের চার্জার। আপনি চাইলে 18 ওয়াটের একটি চার্জার দিয়ে একে চার্জ করতে পারবেন। মোবাইল ফোনটাতে যাবতীয় সমস্ত রকম প্রয়োজনীয় সেন্সর দিয়ে দেওয়া হয়েছে। এর কল কোয়ালিটি যথেষ্ট ক্লিয়ার এবং যতটুকু লাউডনেস দরকার হয় তার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। একই সাথে এর যে লাউড স্পিকার তার সাউন্ডও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তবে গেমিং করার সময় এর সাউন্ড কিছুটা বাধাগ্রস্ত হয়, সেটার সাথে আপনার অবশ্যই মানিয়ে নিতে হবে। ফাইনালি আসা যাক মোবাইল ফোনটির ক্যামেরাতে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f2.2। এর পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, তারপরে রয়েছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এর যে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, তার ছবি ডে লাইটে ঠিকঠাক রয়েছে বা ডিসেন্ট রয়েছে। মোটামুটি ভালো ছবি আপনি পেয়ে যাবেন ডে লাইটে বা প্রপার লাইটে। ছবিতে লক্ষণীয় মাত্রার ডিটেলস এবং শার্পনেস পেয়ে যাবেন। বাজেট বিবেচনায় আমার মনে হয় ক্যামেরার শার্পনেস বা ডিটেলস ঠিকঠাক রয়েছে এবং কালার অ্যাকুরেসিও মোটামুটি ঠিকঠাক ছিল, ক্লোজ টু ন্যাচারাল কালার দিতে পারছিল। লো লাইট পারফরমেন্স অ্যাভারেজ বলা যেতে পারে। বাজেট বিবেচনায় সব কিছু মিলে এর মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন অবশ্যই। এই স্মার্টফোনটির পরবর্তী লেন্সটি ছিল 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা কিনা 118 ডিগ্রি আলট্রা ওয়াইডে ছবি নিতে সক্ষম, যার রেজাল্ট অ্যাভারেজ। এইরকম বাজেটে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থেকে আমরা যেমনটা ছবি আগে দেখে এসেছি বিভিন্ন কোম্পানির ফোন থেকে, এটাও তার ব্যতিক্রম নয়। তবে অবশ্যই একটু প্রপার লাইট পেলে ভালো ছবি আপনি পেয়ে যাবেন। মোবাইল ফোনটিতে পরবর্তী লেন্স হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এটা খুবই ভালো ব্যাপার এরকম বাজেটে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেওয়া হচ্ছে বলে, কারণ এই বাজেটে আমরা যতগুলো কোয়াড ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখেছি প্রত্যেকটাতেই কিন্তু আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দেখেছি। যেহেতু মেগাপিক্সেল একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আপনি আরেকটু বেটার ছবি পেয়ে যাবেন ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে। আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি একটু খাটান, অবশ্যই আরও ভালো ছবি এর থেকে পেয়ে যাবেন। তবে ট্রাই করবেন ম্যাক্রো ফটোগ্রাফি করার সময় হাত যাতে কিছুটা স্টেডি থাকে। আসছে লাস্ট সেন্সরে, যেটা কিনা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্স করার জন্য ব্যবহার হবে। তো আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারছেন এবং যার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে আমার মনে হয় আর একটু শার্পনেস থাকা উচিত ছিল বা আর একটু ডিটেলস ধরে রাখতে পারতো, কিছুটা সফট করে দেয়, তবে এসগুলোকে মোটামুটি ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল। মোবাইল ফোনটির মেইন সেন্সরটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারছেন 1080pতে এবং সেই ক্ষেত্রে আপনি 30 fps-এ রেকর্ড করতে পারছেন, যার কোয়ালিটি অ্যাভারেজ। তো বাজেট বিবেচনায় এর ক্যামেরা রেজাল্ট অবশ্যই ভালো বলতে হবে, অ্যাভারেজের চাইতেও একটু উপরে রয়েছে। তবে এখানে ছোট্ট একটা ইস্যু পেয়েছি, আর তা হচ্ছে হিটিং ইস্যু। একটু লং টাইম যদি আপনি এটা দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলেন বা ভিডিও শ্যুট করেন, সেই ক্ষেত্রে বেশ গরম হয়ে যাচ্ছিল। এই পোর্শনটা আমার কাছে মনে হচ্ছিল অনেকটাই গরম হচ্ছিল, অন্যান্য ফোনের সাথে তুলনামূলকভাবে একটু বেশিই মনে হয়েছে।
আসছি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। এর ওয়াটার ড্রপ নস্টিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের লেন্স, যা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি পেয়ে যাবেন। প্রপার লাইটে খুব সুন্দর ছবি পাওয়া যাচ্ছিল, তবে চেহারায় শার্পনেস বা ডিটেলস তুলনামূলকভাবে কমে গিয়ে কিছুটা স্মুথ করে দিচ্ছিল। তবে এটা দেখতে খারাপ লাগে না, অনেকের জন্য হয়তো বা এরকম সেলফি পছন্দ করেন, তাদের চাহিদা আশা করছি এটা ভালো লাগবেই। তো ওভারঅল এপাশ ওপাশ দুপাশের ক্যামেরা মিলে খারাপ বলবো না এই বাজেটে। তো ফাইনালি চ্যাপ্টার ক্লোজ করার আগে একটু কনক্লুশন দিয়ে দিই, এই স্মার্টফোনটা কারা নিতে পারেন, কাদের সমস্যা মনে হতে পারে, বা আমার অ্যাকচুয়ালি কী কী প্রবলেম মনে হয়েছে। প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেম বলতে গেলে ওই যে হিটিংয়ের ব্যাপারটা ক্যামেরাতে একটা পেয়েছি, এবং গেমিংয়ে একটা সার্টেন টাইমের পরে মোটামুটি গরম হয়, তবে ফ্রেম ড্রপ বা তাতে পারফরমেন্সের ড্রপ খুব একটা লক্ষণীয় হয়নি। এরপরে মোবাইল ফোনটিতে যেহেতু 18 ওয়াট সাপোর্ট করে, আমার মনে হয় এখানে একটা 18 ওয়াটের চার্জার বক্সে যদি দিয়ে দেওয়া হতো, অনেকের জন্য এটা খুব উপকারের হতে পারতো, কারণ এই 10 ওয়াটের চার্জার দিয়ে আপনাকে কিন্তু এটা চার্জ করতে অনেক সময় লেগে যাচ্ছে। এছাড়াও আরও দুটো বিষয়ের দিকে নজর দেওয়া যেত। এর ডিসপ্লেতে যদি কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া হতো, তাহলে অবশ্যই এর বিল্ড কোয়ালিটি বেড়ে যেত, এবং ছোট্ট একটা নোটিফিকেশন লাইট দিয়ে দিলে সব কিছু মিলে মনে হয় দারুণ প্যাকেজ হতে পারতো। তারপরেও এটা আমি বলবো, এই মুহূর্তে 15,000 টাকায় এটাই সবচাইতে বেস্ট প্যাকেজ। অফিসিয়ালভাবে 15,000 টাকায় এত কিছু কিন্তু অন্য কোনো ব্র্যান্ড অফার করছে না, সো আপনি চাইলে এটাকেই চয়েস করতে পারেন। অদূর ভবিষ্যতে হয়তো বা আরও কোনো ভালো ফোন চলে আসবে, তবে এই মুহূর্তে নিতে চাইলে অফিসিয়াল ডিভাইস হিসাবে 15,000 টাকায় এটা আপনার জন্য একদম পারফেক্ট হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করলে অনেক বেশি ভালো লাগবে আমার, সো চাইলে একটু করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, নিজে সতর্ক থাকুন এবং পরিবারকেও সতর্ক রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।